আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আমরা এখন টাইপ ৩ নিয়ে আলোচনা করব। টাইপ ৩ এর নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। ঠিক আছে? দেখো টাইপ ৩ এর নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। টাইপ ৩ এর যে এমসিকিউ ১৯ নাম্বার থেকে শুরু। দেখো বলছে স্বদেশী আন্দোলনের আগে বোর্ডটা ঠিক করে নিই। দেখো ওকে, দেখো বলছে যে স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি কয়টি ছিল। দেখো বলছে স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি ছিল হচ্ছে দুইটি। ঠিক আছে, স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি কয়টি ছিল? দুইটি ছিল। এরপরে দেখো ২০ নম্বর বলতে স্বদেশী আন্দোলন বয়কট বলতে কি বোঝায়। দেখো বলছে স্বদেশী আন্দোলন বয়কট বলতে কি বোঝায়? বিদেশি পণ্য গ্রহণ, স্বদেশি পণ্য অর্জন, বিদেশি পণ্য বর্জন। হ্যাঁ দেখো, স্বদেশী আন্দোলন বয়কট বলতে বোঝায় বিদেশি পণ্যকে বর্জন করা। ঠিক আছে, স্বদেশী আন্দোলন বয়কট মানে কি বোঝায়? বিদেশি পণ্যকে বর্জন করাকে বোঝায়। এরপরে ২১ নম্বরটা দেখো, ২১ নম্বর বলছে সঞ্জীবনী কি। সঞ্জীবনী আমরা জানি সঞ্জীবনী একটি পত্রিকার নাম। ঠিক আছে, সঞ্জীবনী একটা বই থেকে হুবহু এই লাইনটা আসছে তোমাদের। সঞ্জীবনী কি? সঞ্জীবনী হচ্ছে একটি পত্রিকার নাম। ঠিক আছে, এরপরে দেখো কলকাতায় দাঙ্গা হয় কত সালে। দেখো বলছে কলকাতায় দাঙ্গা হয় কত সালে। এটা হচ্ছে ১৯২৬ সালে। ঠিক আছে, কলকাতায় দাঙ্গা হয় ১৯২৬ সালে। এটা তোমরা মূল বইয়ের ১৩৫ নম্বর পেজে পেয়ে যাবা। ঠিক আছে, এটা মূল বইয়ের ১৩৫ নম্বর পেজে দেখবা টাইপ ৩ দেওয়া আছে। টাইপ ৩ না, মানে ৩ নম্বর প্যারাতে দেওয়া আছে যে কলকাতায় দাঙ্গা হয় কত সালে। কলকাতায় দাঙ্গা হচ্ছে ১৯২৬ সালে। ঠিক আছে, তার মানে আমাদের রাইট আনসার হচ্ছে ক, ১৯২৬ সালে। কলকাতা দাঙ্গা হয় হচ্ছে ১৯২৬ সালে। এরপর দেখো ২৩ নম্বর বলছে বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি। বলছে বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি? স্বরাজ দল গঠন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, হিন্দু মুসলিম সম্পর্কের ফাটল, না বিদেশি পণ্য বর্জন। হ্যাঁ, বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিদেশি পণ্যকে বর্জন করা। ঠিক আছে, বিদেশি পণ্যকে বর্জন করা ছিল হচ্ছে বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, এরপরে দেখো ২৪ নম্বর। ২৪ নম্বর বলতেছে যে স্বদেশী আন্দোলনের ইতিবাচক দিক কোনটি? ইতিবাচক মানে ভালো দিক কোনটি? ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক না রাজনৈতিক? দেখো বলছে যে অর্থনৈতিক। ঠিক আছে, স্বদেশী আন্দোলনের ইতিবাচক দিক হচ্ছে অর্থনৈতিক। ঠিক আছে, তাহলে ২৪-এর রাইট আনসার হচ্ছে গ। এরপরে ২৫ নাম্বার খেয়াল করো। ২৫ নাম্বার বলতেছে যে বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল কোনটি? বয়কট আন্দোলন বিলেতি পণ্য বর্জন, বিলেতি শিক্ষা বর্জন, বিদেশি পণ্য গ্রহণ। হ্যাঁ, এখানে দেখো বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কিন্তু তিনটাই ছিল। কারণ দেখো একটু খেয়াল করো, বলছে বিলেতি পণ্য বর্জন, মানে বয়কট আন্দোলন করা হয়েছিল মানে তো মূলত বিলেতি পণ্যকে বর্জন করার জন্য। তার মানে এটা হচ্ছে রাইট আনসার ২৫-এর ১, এটা ঠিক আছে। তারপর বলছে বিলেতি শিক্ষা বর্জন। হ্যাঁ, বিলেতি সকল কিছুই বর্জন করার জন্যই বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তাহলে কি ২৫-এর এটাও ঠিক, ২ নম্বর বিলেতি শিক্ষা বর্জন। তারপরে কি দেশি পণ্য গ্রহণ, যেহেতু আমরা বিলেতি বা বিদেশি পণ্যকে যেহেতু আমরা বয়কট করতেছি, তার মানে আমরা কি করতেছি? নতুন পণ্য বা দেশি পণ্য গ্রহণ করতেছি। তার মানে এটাও রাইট। ঠিক আছে, তার মানে এটাও রাইট। তার মানে আমাদের ২৫-এর আনসার হচ্ছে ১, ২, ৩টাই। তার মানে আমাদের ঘ নম্বর হচ্ছে রাইট আনসার ১, ২ ও ৩। এরপর দেখো ২৬ নম্বরটা খেয়াল করো। ২৬ নম্বর বলছে যে সজীব সাহেব, একটা উদ্দীপক আছে। দেখো বলছে নিচের অনুচ্ছেদ পড়ে ২৬ নং প্রশ্নের উত্তর দাও। বলছে সজীব সাহেব বিদেশি পণ্য বর্জন করেছেন। তিনি তার পরিবারের জন্য উন্নত মানের দেশীয় পণ্য ক্রয় করেন। ঠিক আছে, কি করছে? সজীব সাহেব বিদেশি পণ্যকে বর্জন করলো। ঠিক আছে, বয়কট করলো। তিনি তার পরিবারের জন্য আবার উন্নত মানের দেশি পণ্য ক্রয় করলো। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সজীব সাহেবের আচরণ আমাদের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? এটা হচ্ছে স্বদেশী আন্দোলন। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। ঠিক আছে, ২৬ নম্বরের আনসার হচ্ছে ক নম্বর, এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের সঙ্গে মিল বা স্মরণ করে দেয়। এরপর আমরা ২৭ নম্বরে আসবো। দেখো ২৭-এ একটা উদ্দীপক আছে। দেখো বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ নং প্রশ্নের উত্তর দাও। দেখো বলছে ঢাকা বাণিজ্য মেলায় মৌ ও মিম বেড়াতে যায়। কে? মৌ এবং মিম বেড়াতে যায় কোথায়? ঢাকায় বাণিজ্য মেলাতে। সেখানে মৌ কিনে দেশের তৈরি তাঁতের শাড়ি, দেশের তৈরি তাঁতের শাড়ি কিনে, আর মিম কিনে ইন্ডিয়ান সিল্ক শাড়ি। কি করে? ইন্ডিয়ান সিল্ক শাড়ি কেনে। এখন প্রশ্ন হইতেছে মৌ এর মানসিকতা ইতিহাসের কোন আন্দোলনের শিক্ষা লাভ করে? কারণ দেখো মৌ কিনে কি? মৌ কিনে দেশের দেশের তৈরি তাঁতের শিল্প। মৌ কিনে কি? মৌ কিনে হচ্ছে দেশের তৈরি
তাঁতের শাড়ি। আর মিম কিনে হচ্ছে ইন্ডিয়ান সিল্কের শাড়ি। আমাদের দরকার হচ্ছে মৌকে, ঠিক আছে? তাহলে বলছে মৌয়ের মানসিকতা ইতিহাসের কোন আন্দোলনের শিক্ষা লাভ করে? দেখো বলছে খেলাফত আন্দোলন, স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন। কারণ আমরা জানি স্বদেশী আন্দোলনের মূল কথা হচ্ছে বিদেশি পণ্যকে বর্জন করে দেশীয় পণ্যকে গ্রহণ করা। তাহলে কি সে কি করছে? মৌ কিন্তু ইন্ডিয়ান শাড়ি না কিনে সে কি তাঁতের শাড়ি কিনেছে, যেটা হচ্ছে দেশীয় পণ্য। তাহলে দেশীয় পণ্য যেহেতু কি করছে, আমরা জানি দেশীয় পণ্য গ্রহণ আর বিদেশি পণ্য বর্জন, এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে খ, স্বদেশী আন্দোলন, ঠিক আছে? এরপরে দেখো একটা উদ্দীপক আছে। ওকে, বলছে যে 28 নম্বর উদ্দীপকটি পড়ে 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলতে শিহাব ও মাহাজুব ঈদের কেনাকাটার জন্য মার্কেটে গেলে শিহাব বিদেশি জিনিস কিনতে চায়। দেখো এখানে বলছে শিহাব ও মাহাজুব কি করে? ঈদের কেনাকাটার জন্য মার্কেটে যায়। তারপরে কি ঈদের মার্কেটে গেলে শিহাব কিনে বিদেশি জিনিস কিনতে চায়, মানে শিহাব কিনলো বিদেশি জিনিস আর মাহাজুব তাকে দেশীয় পণ্য কেনার প্রতি আগ্রহ করে। ব্রিটিশ আমলে একটি আন্দোলনের কথা মনে করে দেয়, মানে মাহজুব তাকে দেশীয় পণ্য কেনার আগ্রহী করতে ব্রিটিশ আমলে একটি আন্দোলনের কথা মনে করে দেয়। তার মানে এখানে বলতেছে উদ্দীপকে কোন আন্দোলন ইঙ্গিত বহন করে? এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের, ঠিক আছে? স্বদেশী আন্দোলনের কথা ইঙ্গিত করে। কারণ স্বদেশী আন্দোলন কি আন্দোলন বলতো? স্বদেশী আন্দোলন ছিল মূলত বিদেশি পণ্যকে বর্জন করে দেশীয় পণ্যকে গ্রহণ করা, ঠিক আছে? বিদেশি পণ্যকে কি করে বর্জন করে দেশীয় পণ্যকে কি গ্রহণ করা। তাহলে যেহেতু মাহাজুব তাকে বলছে যে তুমি বিদেশি পণ্যটা কি ছেড়ে দিয়ে দেশি পণ্য তোমরা কিনো, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে স্বদেশী আন্দোলন, ঠিক আছে? ওকে, 28 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে স্বদেশী আন্দোলন। ওকে, আমাদের টাইপ 3 শেষ, ঠিক আছে? টাইপ 3 শেষ। আমরা টাইপ 4 নিয়ে নতুন একটা ভিডিওয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।